আমাদের বাচ্চা কাচ্চারা, কচি কাচ্চা বাচ্চারা সেখানে আজকের দিনে দুবেলা খাওয়া তো দূরে থাক, পড়াশোনা তো দূরে থাক, আমাদের পরিবারগুলোর লোকেদেরকে বাঁচানো আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। কেননা আমরাই পরিবারের একমাত্র উপার্জনশীল, আমরাই একমাত্র পরিবারের উপার্জনকারী। তো স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করেছেন আজকের দিনে আমাদের মধ্যে প্রায় 142 জন শিক্ষিকা সেখানে না ফেরার দেশে চলে গেছেন। বাকি যারা জীবিত আছি আমরা অর্ধমৃত থেকেও আরও খারাপ অবস্থায় আছি। এমত অবস্থায় আমরা সরকার বাহাদুরের দৃষ্টিগোচরে নেওয়ার জন্য এই ত্রিপুরা রাজ্যে আমার অভিজ্ঞতায় নেই এর আগে কখনো এইভাবে হাঙ্গার স্ট্রাইক হয়েছে কিনা। আমরা 10 বছর 7 বছর শিক্ষকতা চাকুরি করার পরে আমরা আজকে রাস্তায় আসব, আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে, আমরা সেটা কখনো ভাবতে পারিনি। স্বাভাবিকভাবে আমরা রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের দৃষ্টিকোণে অন্তত উনি খুব সহৃদয়বান ব্যক্তি এবং যথেষ্ট শিক্ষিত ব্যক্তি। আমাদের বিনম্র চিত্তে অনুরোধ থাকবে, আদালতের জাজমেন্টের যে অপব্যাখ্যা তৎকালীন বাম সরকার করেছে, সেটা কোন সরকার করেছে সেটা না দেখে আপনার এই ত্রিপুরা রাজ্যে 10,363টি পরিবার, যাদের পরিবারের সাথে অন্তত লক্ষাধিক সেখানে সদস্যা সেখানে জড়িত রয়েছেন, আপনি এই পরিবারগুলোর ন্যায় দেবেন আদালতের জাজমেন্টের সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে, সেটা আমাদের বিশ্বাস। আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, মাননীয় সরকার বাহাদুর যতদিন না পর্যন্ত আমাদেরকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য সদর্থক ভূমিকা নিচ্ছেন, ততদিন পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে, আমাদের এই আমরণ অনশন কর্মসূচি জারি থাকবে। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, বিগত কিছুদিন আগেও রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায়, আমি নাম বলবো না, কিছু রাজনীতিবিদ, কিছু শাসক দলীয় এবং সেখানে কখনো কখনো দেখা যাচ্ছে বিরোধী দলেরও কেউ কেউ বলছেন 10,323 চ্যাপ্টারটা ক্লোজ ছিল, 10,323 এদের চাকরি সুপ্রিম কোর্ট খেয়েছে। আমরা এই আমরণ অনশন কর্মসূচিতে আমরা জানতে চাই, চাকরিটা কে দিয়েছিল আমাদেরকে? ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে আমরা চাকরি পেয়েছি সরকারের নির্দিষ্ট নিয়ম এবং নীতির মধ্যে থেকে। যদি নিয়ম এবং নীতিতে কোথাও ভুল হয়ে থাকে, সেই ভুলের ভারটা, সেই ভুলের দায়িত্বটা, সেই ভুলের দায়টা কি 10,323টি পরিবার নেবে, নাকি যারা আমলা আছে তারা নেবে, না যারা শাসকের ভূমিকায় আছে তারা নেবেন? আমাদের জিজ্ঞাসা একটাই বিষয়, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা কেন সেই দায়টা নেব? গোটা ভারতবর্ষের মধ্যে তাকালে আজকের দিনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যারা চাকুরি পেয়েছেন তাদের চাকুরি কোথাও আদালত খায়নি, অথচ আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সেটা, আমাদের ক্ষেত্রে যেন সেটা একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত হলো। অর্থাৎ আমাদের প্রতি যেন সেখানে বিমাতৃসুলভ আচরণ করা হলো, আমাদের চাকুরিটাকে খেয়ে ফেলেছে। আমরা বারবার বলতে চাই, আমাদের চাকুরি যায়নি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারে আসার পরে 10,323টি পরিবারের উপর বা এই চাকুরির উপরে যে স্ক্যামটা হয়েছিল সেটাকে নিরসনের জন্য এবং তার সঠিক ব্যাখ্যার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্যের ক্যাবিনেট একটা তদন্ত কমিশন গঠন করেছিল। আমরা লক্ষ্য করেছি এবং আপনারাও দেখেছেন, সেই তদন্ত কমিশনের রিপোর্ট আজকের দিন পর্যন্ত পাবলিকের সামনে ডিসক্লোজ হয়নি। আমাদের জিজ্ঞাসা থাকবে, কেন হয়নি? তাহলে কি সেখানে নীরবে নিবৃত্তে, যেটা আমরা জেনে আসছিলাম, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে 10,323টি পরিবারের উপর, অবুঝ শিক্ষকদের উপরে, এই নিষ্পাপ শিক্ষকদের উপরে, এই নিষ্পাপ পরিবারগুলোর উপরে, তাহলে কি সে বিমাতৃসুলভ আচরণ এবং সে আদালতের জাজমেন্টটাকে অন্যায়ভাবে আমাদের উপর সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে? কোথাও চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? আমাদের সেই জিজ্ঞাসাটা সরকারের কাছে থাকবে। শুধু সেটা নয়, একদিকে যেমন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ হয়নি, অপরদিকে আপনারা লক্ষ্য করবেন, আমরা যারা চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা এই গোটা রাজ্যের মধ্যে আমরা সেখানে গঠনমূলক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সময়ে করোনা মহামারীকালে আমরা ত্রিপুরা রাজ্যে প্রায় 2,000 ইউনিটের মতো রক্তদান করেছি, স্বেচ্ছায় রক্তদান করেছি। শুধু এটা নয়, একদিনের রক্তদান কর্মসূচিতে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমরা এই ত্রিপুরা রাজ্যে ইতিহাস সৃষ্টি করেছি। আজকের দিনেও আমরা জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই ভদ্র এবং শান্ত এই মেজাজের এই আন্দোলনগুলোকে কি সরকার কখনো ভালো চোখে দেখেনি? অথচ 2012 সালে যারা সায়েন্স গ্রাজুয়েট আমাদের মতো একই নিয়মে চাকরি পেয়েছেন এবং আমাদের মধ্যে যে সেখানে যারা 4 জন সেখানে আদালতের রায় সাপেক্ষে, অর্থাৎ আমাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল 462 জনের বিরুদ্ধে, সে 462 জনের মধ্যে 4 জন যদি শোকজ লেটার পায়, আমরা সেই দিন কেন শোকজ লেটার পেলাম না? আমাদের প্রশ্ন, যারা 4 জন শোকজ লেটার পেয়েছিল তাদেরকে আদালতের সামনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে 462 জনের বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল, শুধুমাত্র 462-র মধ্যে 38 জন শিক্ষকের বিরুদ্ধে পলিসি চ্যালেঞ্জ হয়, তাও ইউজিটি শিক্ষকদের মধ্যে।
অথচ অন্যায়ভাবে আমাদেরকে পূর্বতন সরকার এবং বর্তমান সরকারও একই পথে হাঁটছেন, অন্যায়ভাবে আমাদেরকে টার্মিনেট করে রেখেছে। আমরা আজকে 32টা মাস প্রায় চাকুরিচ্যুত, আমাদের পরিবারগুলো অভুক্ত। অপ্রত্যাশিতভাবে আজকে আমরা এই রায়টাকে আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি। কিন্তু না বন্ধু, আমরা আর কখনো এই জায়গায় আমরা বসে থাকবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা রাজ্যে চাকুরিচ্যুত শিক্ষকরা যে এইবার আমরা অন্তত রাস্তায় নেমে আমরা আমরণ অনশন কর্মসূচি হাতে নিই এবং সারা রাজ্যের গোটা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা সেই আবদারটুকু মেনেই আমরা হাতে সিদ্ধান্ত নিলাম যে আমরণ অনশন কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় সরকার প্রধানকে আমরা জানান দিতে চাই। কেননা আপনারা জানেন আমাদের রাজ্যে সুশাসন চলছে, গোটা দেশ জুড়ে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুশাসন চলছে প্রত্যেকটা রাজ্যে। আমরা সেই সুশাসনের আমরা কেন বাইরে থাকবো? আমরা সরকার বাহাদুরের কাছে জানান দিতে চাই, আজকের দিনে 10,323টি পরিবারকে আমাদেরকে অভুক্ত রেখে সেখানে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা হয়। আপনাদের কেউ বলছেন 10,323-এর মধ্যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়ে গেছেন। আমাদের অনুরোধ থাকবে এই অনশন মঞ্চ থেকে আপনারা লিস্ট আকারে সেটা জানান দিন, ত্রিপুরা রাজ্যের 10,323টি পরিবারের মধ্যে কতজন শিক্ষক শিক্ষিকা আজকের দিনে বিভিন্ন দপ্তরে সেখানে চাকরি পেয়েছেন। আমাদের কাছে যে হিসেব রয়েছে আজকের দিনেও 8,500-এর মতো শিক্ষক শিক্ষিকা চাকরিচ্যুত, এই পরিবারগুলো অভুক্ত। আমাদের মধ্যে 142 জন শিক্ষক শিক্ষিকা সেখানে প্রয়াত হয়েছে, জনজাতি শিক্ষক শিক্ষিকা, যাদেরকে নিয়ে গোটা রাজনৈতিক মহল, সমস্ত রাজনৈতিক দলগুলো যেখানে রাজনীতির সেখানে মন গড়া কথা বলছেন এবং মন গড়া সেখানে তাদের প্রতি সোহাগ দেখাচ্ছেন। অথচ জনজাতি একজন শিক্ষক আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে সাবরুম আগরতলা রেল ট্র্যাকে সেখানে ঝাঁপ দিয়ে সেখানে আত্মহত্যা হয়েছেন। অর্থাৎ নিজে সেখানে তিনি বেঁচে গেল, তার পরিবারটা আজকে কিন্তু ধ্বংসের মুখে। এইরকমভাবে যারা আমরা জীবিত আছি, আমরা প্রত্যেকটা শিক্ষক পরিবার আজকে ধ্বংসের মুখে। আমাদের সন্তান সন্ততিরা, আমাদের পরিবারের সদস্যরা সবসময় একটা ভয়ের মধ্যে আছেন যে আজকের দিনে যে রাতের অন্ধকারটা ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকারটাতে চাইতেও আরো অনেক বড় অন্ধকার। প্রতিদিনকার সময়ে যে সূর্যোদয় হচ্ছে, প্রতিদিনকার সময়ে যে সকালটা হচ্ছে, সেই ভোরটা আমাদের কাছে আরো ঘুটঘুটে অন্ধকার। অর্থাৎ রাত এবং দিনের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি না। আমরা চাকরিচ্যুত, আমরা কর্মহীন, আমরা আমাদের পরিবারগুলোকে প্রতিপালন করতে পারছি না। বিনীত চিত্তে 10,323টি পরিবারের এই ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মাননীয় সরকার প্রধানের কাছে আমরা জানান দিতে চাই, উনি একজন সজ্জন ব্যক্তি, উনি একজন সুশিক্ষিত ব্যক্তি, উনি একজন হৃদয়বান ব্যক্তি, উনি একজন সহৃদয়বান ব্যক্তি। যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আপনি আমাদের এই অনশন কর্মসূচিকে কত তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে ঘরে নিয়ে যাবেন, আমরা সেই জায়গায় প্রত্যাশায় রইলাম। আপনার কাছে জানান দিতে চাই, আপনি আমাদেরকে অন্তত বাঁচান, আমাদের এই পরিবারগুলোকে আমাদেরকে অর্থাৎ বিদ্যালয়ে পাঠানোর মধ্য দিয়ে, আইনি জাজমেন্টের সেখানে সুব্যাখ্যার মধ্য দিয়ে আপনি আমাদেরকে বিদ্যালয়ে পাঠাবেন, সেই ভরসা নিয়ে আমরা আমাদের কর্মসূচি জারি রাখবো যতক্ষণ না পর্যন্ত আপনার সেখানে গ্রিন সিগন্যাল আসছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। সেটা দিন যাক, রাত যাক, যতদিন যাবার যাক, আমরা এই রাস্তায় বসে থাকবো এবং আমরণ অনশন কর্মসূচিতে আমরা সেখানে সৎ সাহস নিয়ে বেরিয়েছি এবং এই সৎ সাহস নিয়ে আমরা প্রয়োজনে আমাদের লাশ গড়ে ফিরবে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমরা প্রত্যাশায় রইলাম কত তাড়াতাড়ি আপনি সেই অনশন কর্মসূচি থেকে আমাদেরকে উইথড্র করার জন্য সহযোগিতা করেন। সবাই আমরা সেদিন সাই দিয়েছিলাম এবং আমরা বারংবার এই সরকারের কাছেও বর্তমান দিনে জানান দিয়েছিলাম বিভিন্ন পজিটিভ আন্দোলনের মধ্য দিয়ে যে আমাদের চাকুরিটা যায়নি, আমরা শিক্ষকতার চাকরিতে ছিলাম, আমরা শিক্ষক পদে আমরা চাই এবং আমাদেরকে বিদ্যালয়ে পাঠান। আমাদের এই আন্দোলন কর্মসূচিগুলোর মধ্য দিয়ে সরকার আপনারা লক্ষ্য করেছেন আমাদেরকে কিন্তু আজকে প্রায় 32 মাস আমাদেরকে চাকুরি থেকে সেখানে বঞ্চিত করে রেখেছেন। আমরা কর্মহীন হয়ে পড়েছি। আমাদের পরিবারের অসুস্থ বৃদ্ধা বাবা মায়েরা, আমাদের বাচ্চারা, কচিকাচা বাচ্চারা সেখানে আজকের দিনে দুবেলা খাওয়া তো দূরে থাক, পড়াশোনা তো দূরে থাক, আমাদের পরিবারগুলোর লোকেদেরকে বাঁচানো আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। কেননা আমরাই পরিবারের একমাত্র উপার্জনশীল, আমরাই একমাত্র পরিবারের উপার্জনকারী। তো স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করেছেন আজকের দিনে আমাদের মধ্যে প্রায় 142 জন শিক্ষিকা সেখানে না ফেরার দেশে চলে গেছেন। বাকি যারা জীবিত আছি আমরা অর্ধমৃত থেকেও আরও খারাপ অবস্থায় আছি। এমত অবস্থায় আমরা সরকার বাহাদুরের দৃষ্টিগোচরে নেওয়ার জন্য এই ত্রিপুরা রাজ্যে আমার অভিজ্ঞতায় নেই এর আগে কখনো এইভাবে হাঙ্গার স্ট্রাইক হয়েছে কিনা। আমরা 10 বছর 7 বছর শিক্ষকতা চাকুরি করার পরে আমরা আজকে রাস্তায় আসব,
আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে, আমরা সেটা কখনো ভাবতে পারিনি। স্বাভাবিকভাবে আমরা রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের দৃষ্টিকোণে অন্তত উনি খুব সহৃদয়বান ব্যক্তি এবং যথেষ্ট শিক্ষিত ব্যক্তি। আমাদের বিনম্র চিত্তে অনুরোধ থাকবে, আদালতের জাজমেন্টের যে অপব্যাখ্যা তৎকালীন বাম সরকার করেছে, সেটা কোন সরকার করেছে সেটা না দেখে আপনার এই ত্রিপুরা রাজ্যে 10,363টি পরিবার, যাদের পরিবারের সাথে অন্তত লক্ষাধিক সেখানে সদস্যা সেখানে জড়িত রয়েছেন, আপনি এই পরিবারগুলোর ন্যায় দেবেন আদালতের জাজমেন্টের সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে, সেটা আমাদের বিশ্বাস। আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, মাননীয় সরকার বাহাদুর যতদিন না পর্যন্ত আমাদেরকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য সদর্থক ভূমিকা নিচ্ছেন, ততদিন পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে। আমাদের এই আমরণ অনশন কর্মসূচি জারি থাকবে। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, বিগত কিছুদিন আগেও রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায়, আমি নাম বলবো না, কিছু রাজনীতিবিদ, কিছু শাসক দলীয় এবং সেখানে কখনো কখনো দেখা যাচ্ছে বিরোধী দলেরও কেউ কেউ বলছেন 10,323 চ্যাপ্টারটা ক্লোজ ছিল। 10,323 এদের চাকরি সুপ্রিম কোর্ট খেয়েছে। আমরা এই আমরণ অনশন কর্মসূচিতে আমরা জানতে চাই, চাকরিটা কে দিয়েছিল আমাদেরকে? ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে আমরা চাকরি পেয়েছি, সরকারের নির্দিষ্ট নিয়ম এবং নীতির মধ্যে থেকে। যদি নিয়ম এবং নীতিতে কোথাও ভুল হয়ে থাকে, সেই ভুলের ভারটা, সেই ভুলের দায়িত্বটা, সেই ভুলের দায়টা কি 10,323টি পরিবার নেবে, নাকি যারা আমলা আছে তারা নেবে, না যারা শাসকের ভূমিকায় আছে তারা নেবেন? আমাদের জিজ্ঞাসা একটাই বিষয়, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা কেন সেই দায়টা নেব? গোটা ভারতবর্ষের মধ্যে তাকালে আজকের দিনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যারা চাকুরি পেয়েছেন তাদের চাকুরি কোথাও আদালত খায়নি, অথচ আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সেটা, আমাদের ক্ষেত্রে যেন সেটা একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত হলো। অর্থাৎ আমাদের প্রতি যেন সেখানে বিমাতৃসুলভ আচরণ করা হলো, আমাদের চাকুরিটাকে খেয়ে ফেলেছে। আমরা বারবার বলতে চাই, আমাদের চাকুরি যায়নি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারে আসার পরে 10,323টি পরিবারের উপর বা এই চাকুরির উপরে যে স্ক্যামটা হয়েছিল, সেটাকে নিরসনের জন্য এবং তার সঠিক ব্যাখ্যার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্যের ক্যাবিনেট একটা তদন্ত কমিশন গঠন করেছিল। আমরা লক্ষ্য করেছি এবং আপনারাও দেখেছেন, সেই তদন্ত কমিশনের রিপোর্ট আজকের দিন পর্যন্ত পাবলিকের সামনে ডিসক্লোজ হয়নি। আমাদের জিজ্ঞাসা থাকবে, কেন হয়নি? তাহলে কি সেখানে নীরবে নিবৃত্তে, যেটা আমরা জেনে আসছিলাম, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে 10,323টি পরিবারের উপর, অবুঝ শিক্ষকদের উপরে, এই নিষ্পাপ শিক্ষকদের উপরে, এই নিষ্পাপ পরিবারগুলোর উপরে, তাহলে কি সে বিমাতৃসুলভ আচরণ এবং সে আদালতের জাজমেন্টটাকে অন্যায়ভাবে আমাদের উপর সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে? কোথাও চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? আমাদের সেই জিজ্ঞাসাটা সরকারের কাছে থাকবে। শুধু সেটা নয়, একদিকে যেমন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ হয়নি, অপরদিকে আপনারা লক্ষ্য করবেন, আমরা যারা চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা এই গোটা রাজ্যের মধ্যে, আমরা সেখানে গঠনমূলক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সময়ে করোনা মহামারীকালে আমরা ত্রিপুরা রাজ্যে প্রায় 2,000 ইউনিটের মতো রক্তদান করেছি, স্বেচ্ছায় রক্তদান করেছি। শুধু এটা নয়, একদিনের রক্তদান কর্মসূচিতে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমরা এই ত্রিপুরা রাজ্যে ইতিহাস সৃষ্টি করেছি। আজকের দিনেও আমরা জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই ভদ্র এবং শান্ত এই মেজাজের এই আন্দোলনগুলোকে কি সরকার কখনো ভালো চোখে দেখেনি? অথচ 2012 সালে যারা সায়েন্স গ্রাজুয়েট আমাদের মতো একই নিয়মে চাকরি পেয়েছেন এবং আমাদের মধ্যে যে সেখানে যারা 4 জন সেখানে আদালতের রায় সাপেক্ষে, অর্থাৎ আমাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল 462 জনের বিরুদ্ধে, সে 462 জনের মধ্যে 4 জন যদি শোকজ লেটার পায়, আমরা সেই দিন কেন শোকজ লেটার পেলাম না? আমাদের প্রশ্ন, যারা 4 জন শোকজ লেটার পেয়েছিল তাদেরকে আদালতের সামনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে 462 জনের বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল, শুধুমাত্র 462-র মধ্যে 38 জন শিক্ষকের বিরুদ্ধে পলিসি চ্যালেঞ্জ হয়, তাও ইউজিটি শিক্ষকদের মধ্যে। অথচ অন্যায়ভাবে আমাদেরকে পূর্বতন সরকার এবং বর্তমান সরকারও একই পথে হাঁটছেন, অন্যায়ভাবে আমাদেরকে টার্মিনেট করে রেখেছেন। আমরা আজকে 32টা মাস প্রায় চাকুরিচ্যুত, আমাদের পরিবারগুলো অভুক্ত। অপ্রত্যাশিতভাবে আজকে আমরা এই রায়টাকে আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি। কিন্তু না বন্ধু, আমরা আর কখনো এই জায়গায় আমরা বসে থাকবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা রাজ্যে চাকুরিচ্যুত শিক্ষকরা যে এইবার আমরা অন্তত রাস্তায় নেমে আমরা আমরণ অনশন কর্মসূচি হাতে নিই এবং সারা রাজ্যের গোটা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা সেই আবদারটুকু মেনেই আমরা হাতে সিদ্ধান্ত নিলাম যে আমরণ অনশন কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় সরকার প্রধানকে আমরা জানান দিতে চাই। কেননা আপনারা জানেন, আমাদের রাজ্যে সুশাসন চলছে,
গোটা দেশ জুড়ে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুশাসন চলছে প্রত্যেকটা রাজ্যে। আমরা সেই সুশাসনের আমরা কেন বাইরে থাকবো? আমরা সরকার বাহাদুরের কাছে জানান দিতে চাই, আজকের দিনে 10,323টি পরিবারকে অভুক্ত রেখে সেখানে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা হয়। আপনাদের কেউ বলছেন 10,323-এর মধ্যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়ে গেছেন। আমাদের অনুরোধ থাকবে এই অনশন মঞ্চ থেকে আপনারা লিস্ট আকারে সেটা জানান দিন, ত্রিপুরা রাজ্যের 10,323টি পরিবারের মধ্যে কতজন শিক্ষক শিক্ষিকা আজকের দিনে বিভিন্ন দপ্তরে সেখানে চাকরি পেয়েছেন। আমাদের কাছে যে হিসেব রয়েছে, আজকের দিনেও 8,500-এর মতো শিক্ষক শিক্ষিকা চাকরিচ্যুত, এই পরিবারগুলো অভুক্ত। আমাদের মধ্যে 142 জন শিক্ষক শিক্ষিকা সেখানে প্রয়াত হয়েছে, জনজাতি শিক্ষক শিক্ষিকা, যাদেরকে নিয়ে ছোটা রাজনৈতিক মহল, সমস্ত রাজনৈতিক দলগুলো যেখানে রাজনীতির সেখানে মন গড়া কথা বলছেন এবং মন গড়া সেখানে তাদের প্রতি সোহাগ দেখাচ্ছেন, অথচ জনজাতি একজন শিক্ষক আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে সাবরুম আগরতলা রেল ট্র্যাকে সেখানে ঝাঁপ দিয়ে সেখানে আত্মহত্যা হয়েছেন। অর্থাৎ নিজে সেখানে তিনি বেঁচে গেল, তার পরিবারটা আজকে কিন্তু ধ্বংসের মুখে। এইরকম ভাবে যারা আমরা জীবিত আছি, আমরা প্রত্যেকটা শিক্ষক পরিবার আজকে ধ্বংসের মুখে। আমাদের সন্তান সন্ততিরা, আমাদের পরিবারের সদস্যরা সবসময় একটা ভয়ের মধ্যে আছেন যে আজকের দিনে যে রাতের অন্ধকারটা ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকারটাতে চাইতেও আরো অনেক বড় অন্ধকার। প্রতিদিনকার সময়ে যে সূর্যোদয় হচ্ছে, প্রতিদিনকার সময়ে যে সকালটা হচ্ছে, সেই ভোরটা আমাদের কাছে আরো ঘুটঘুটে অন্ধকার। অর্থাৎ রাত এবং দিনের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি না। আমরা চাকরিচ্যুত, আমরা কর্মহীন, আমরা আমাদের পরিবারগুলোকে প্রতিপালন করতে পারছি না। বিনীত চিত্তে 10,323টি পরিবারের এই ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মাননীয় সরকার প্রধানের কাছে আমরা জানান দিতে চাই, উনি একজন সজ্জন ব্যক্তি, উনি একজন সুশিক্ষিত ব্যক্তি, উনি একজন হৃদয়বান ব্যক্তি, উনি একজন সহৃদয়বান ব্যক্তি। যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আপনি আমাদের এই অনশন কর্মসূচিকে কত তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে ঘরে নিয়ে যাবেন, আমরা সেই জায়গায় প্রত্যাশায় রইলাম। আপনার কাছে জানান দিতে চাই, আপনি আমাদেরকে অন্তত বাঁচান, আমাদের এই পরিবারগুলোকে আমাদেরকে অর্থাৎ বিদ্যালয়ে পাঠানোর মধ্য দিয়ে, আইনি জাজমেন্টের সেখানে সুব্যাখ্যার মধ্য দিয়ে আপনি আমাদেরকে বিদ্যালয়ে পাঠাবেন, সেই ভরসা নিয়ে আমরা আমাদের কর্মসূচি জারি রাখবো যতক্ষণ না পর্যন্ত আপনার সেখানে গ্রিন সিগন্যাল আসছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। সেটা দিন যাক রাত যাক, যতদিন যাবার যাক, আমরা এই রাস্তায় বসে থাকবো এবং আমরণ অনশন কর্মসূচিতে আমরা সেখানে সৎ সাহস নিয়ে বেরিয়েছি এবং এই সৎ সাহস নিয়ে আমরা প্রয়োজনে আমাদের লাশ ঘরে ফিরবে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমরা প্রত্যাশায় রইলাম কত তাড়াতাড়ি আপনি সেই অনশন কর্মসূচি থেকে আমাদেরকে উইথড্র করার জন্য সহযোগিতা করেন। সবাই আমরা সেদিন সাই দিয়েছিলাম এবং আমরা বারংবার এই সরকারের কাছেও বর্তমান দিনে জানান দিয়েছিলাম বিভিন্ন পজিটিভ আন্দোলনের মধ্য দিয়ে যে আমাদের চাকুরিটা যায়নি। আমরা শিক্ষকতার চাকরিতে ছিলাম, আমরা শিক্ষক পদে আমরা চাই এবং আমাদেরকে বিদ্যালয়ে পাঠান। আমাদের এই আন্দোলন কর্মসূচিগুলোর মধ্য দিয়ে সরকার আপনারা লক্ষ্য করেছেন আমাদেরকে কিন্তু আজকে প্রায় 32 মাস আমাদেরকে চাকুরি থেকে সেখানে বঞ্চিত করে রেখেছেন। আমরা কর্মহীন হয়ে পড়েছি। আমাদের পরিবারের অসুস্থ বৃদ্ধা বাবা মায়েরা, আমাদের বাচ্চা কাচ্চারা, কচি কাঁচা বাচ্চারা সেখানে আজকের দিনে দুবেলা খাওয়া তো দূরে থাক, পড়াশোনা তো দূরে থাক, আমাদের পরিবারগুলোর লোকেদেরকে বাঁচানো আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। কেননা আমরাই পরিবারের একমাত্র উপার্জনশীল, আমরাই একমাত্র পরিবারের উপার্জনকারী। তো স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করেছেন আজকের দিনে আমাদের মধ্যে প্রায় 142 জন শিক্ষিকা সেখানে না ফেরার দেশে চলে গেছেন। বাকি যারা জীবিত আছি আমরা অর্ধমৃত থেকেও আরও খারাপ অবস্থায় আছি। এমত অবস্থায় আমরা সরকার বাহাদুরের দৃষ্টিগোচরে নেওয়ার জন্য এই ত্রিপুরা রাজ্যে আমার অভিজ্ঞতায় নেই এর আগে কখনো এইভাবে হাঙ্গার স্ট্রাইক হয়েছে কিনা। আমরা 10 বছর 7 বছর শিক্ষকতা চাকরি করার পরে আমরা আজকে রাস্তায় আসব, আমাদের জন্য এই দিনটা অপেক্ষা করছে, আমরা সেটা কখনো ভাবতে পারিনি। স্বাভাবিকভাবে আমরা রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের দৃষ্টিকোণে অন্তত উনি খুব সহৃদয়বান ব্যক্তি এবং যথেষ্ট শিক্ষিত ব্যক্তি। আমাদের বিনম্র চিত্তে অনুরোধ থাকবে, আদালতের জাজমেন্টের যে অপব্যাখ্যা তৎকালীন বাম সরকার করেছে, সেটা কোন সরকার করেছে সেটা না দেখে আপনার এই ত্রিপুরা রাজ্যে 10,323টি পরিবার, যাদের পরিবারের সাথে অন্তত লক্ষাধিক সেখানে সদস্যা সেখানে জড়িত রয়েছেন, আপনি এই পরিবারগুলোর ন্যায় দেবেন আদালতের জাজমেন্টের সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে, সেটা আমাদের বিশ্বাস। আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, মাননীয় সরকার বাহাদুর যতদিন না পর্যন্ত আমাদেরকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য সদর্থক ভূমিকা নিচ্ছেন,
ততদিন পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে, আমাদের এই আমরণ অনশন কর্মসূচি জারি থাকবে। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, বিগত কিছুদিন আগেও রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায়, আমি নাম বলবো না, কিছু রাজনীতিবিদ, কিছু শাসক দলীয় এবং সেখানে কখনো কখনো দেখা যাচ্ছে বিরোধী দলেরও কেউ কেউ বলছেন 10,323 চ্যাপ্টারটা ক্লোজ ছিল, 10,323 এদের চাকরি সুপ্রিম কোর্ট খেয়েছে। আমরা এই আমরণ অনশন কর্মসূচিতে আমরা জানতে চাই, চাকরিটা কে দিয়েছিল আমাদেরকে? ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে আমরা চাকরি পেয়েছি সরকারের নির্দিষ্ট নিয়ম এবং নীতির মধ্যে থেকে। যদি নিয়ম এবং নীতিতে কোথাও ভুল হয়ে থাকে, সেই ভুলের ভারটা, সেই ভুলের দায়িত্বটা, সেই ভুলের দায়টা কি 10,323টি পরিবার নেবে, নাকি যারা আমলা আছে তারা নেবে, না যারা শাসকের ভূমিকায় আছে তারা নেবে? তারা নেবেন। আমাদের জিজ্ঞাসা একটাই বিষয়, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা কেন সেই দায়টা নেব? গোটা ভারতবর্ষের মধ্যে তাকালে আজকের দিনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যারা চাকুরি পেয়েছেন তাদের চাকুরি কোথাও আদালত খায়নি, অথচ আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সেটা, আমাদের ক্ষেত্রে যেন সেটা একটা নজিরবিহীন একটা দৃষ্টান্ত হলো। অর্থাৎ আমাদের প্রতি যেন সেখানে বিমাতৃসুলভ আচরণ করা হলো, আমাদের চাকুরিটাকে খেয়ে ফেলেছে। আমরা বারবার বলতে চাই, আমাদের চাকুরি যায়নি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারে আসার পরে 10,323টি পরিবারের উপর বা এই চাকুরির উপরে যে স্ক্যামটা হয়েছিল সেটাকে নিরসনের জন্য এবং তার সঠিক ব্যাখ্যার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্যের ক্যাবিনেট একটা তদন্ত কমিশন গঠন করেছিল। আমরা লক্ষ্য করেছি এবং আপনারাও দেখেছেন, সেই তদন্ত কমিশনের রিপোর্ট আজকের দিন পর্যন্ত পাবলিকের সামনে ডিসক্লোজ হয়নি। আমাদের জিজ্ঞাসা থাকবে, কেন হয়নি? তাহলে কি সেখানে নীরবে নিবৃত্তে, যেটা আমরা জেনে আসছিলাম, বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে 10,323টি পরিবারের উপর, অবুঝ শিক্ষকদের উপরে, এই নিষ্পাপ শিক্ষকদের উপরে, এই নিষ্পাপ পরিবারগুলোর উপরে, তাহলে কি সে বিমাতৃসুলভ আচরণ এবং সে আদালতের জাজমেন্টটাকে অন্যায়ভাবে আমাদের উপর সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে? কোথাও চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? আমাদের সেই জিজ্ঞাসাটা সরকারের কাছে থাকবে। শুধু সেটা নয়, একদিকে যেমন তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ হয়নি, অপরদিকে আপনারা লক্ষ্য করবেন, আমরা যারা চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকা এই গোটা রাজ্যের মধ্যে, আমরা সেখানে গঠনমূলক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সময়ে করোনা মহামারী কালে আমরা ত্রিপুরা রাজ্যে প্রায় 2,000 ইউনিটের মতো রক্তদান করেছি, স্বেচ্ছায় রক্তদান করেছি। শুধু এটা নয়, একদিনের রক্তদান কর্মসূচিতে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমরা এই ত্রিপুরা রাজ্যে ইতিহাস সৃষ্টি করেছি। আজকের দিনেও আমরা জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই ভদ্র এবং শান্ত এই মেজাজের এই আন্দোলনগুলোকে কি সরকার কখনো ভালো চোখে দেখেনি? অথচ 2012 সালে যারা সায়েন্স গ্রাজুয়েট আমাদের মতো একই নিয়মে চাকরি পেয়েছেন এবং আমাদের মধ্যে যে সেখানে যারা 4 জন সেখানে আদালতের রায় সাপেক্ষে, অর্থাৎ আমাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল 462 জনের বিরুদ্ধে, সে 462 জনের মধ্যে 4 জন যদি শোকজ লেটার পায়, আমরা সেই দিন কেন শোকজ লেটার পেলাম না? আমাদের প্রশ্ন, যারা 4 জন শোকজ লেটার পেয়েছিল তাদেরকে আদালতের সামনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে 462 জনের বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল, শুধুমাত্র 462-র মধ্যে 38 জন শিক্ষকের বিরুদ্ধে পলিসি চ্যালেঞ্জ হয়, তাও ইউজিটি শিক্ষকদের মধ্যে। অথচ অন্যায়ভাবে আমাদেরকে পূর্বতন সরকার এবং বর্তমান সরকারও একই পথে হাঁটছেন, অন্যায়ভাবে আমাদেরকে টার্মিনেট করে রেখেছেন। আমরা আজকে 32টা মাস প্রায় চাকুরিচ্যুত, আমাদের পরিবারগুলো অভুক্ত, অপ্রত্যাশিতভাবে আজকে আমরা এই রায়টাকে আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি। কিন্তু না বন্ধু, আমরা আর কখনো এই জায়গায় আমরা বসে থাকবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা রাজ্যে চাকুরিচ্যুত শিক্ষকরা যে এইবার আমরা অন্তত রাস্তায় নেমে আমরা আমরণ অনশন কর্মসূচি হাতে নিই এবং সারা রাজ্যের গোটা শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা সেই আবদারটুকু মেনেই আমরা হাতে সিদ্ধান্ত নিলাম যে আমরণ অনশন কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় সরকার প্রধানকে আমরা জানান দিতে চাই। কেননা আপনারা জানেন, আমাদের রাজ্যে সুশাসন চলছে, গোটা দেশ জুড়ে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুশাসন চলছে প্রত্যেকটা রাজ্যে। আমরা সেই সুশাসনের আমরা কেন বাইরে থাকব? আমরা সরকার বাহাদুরের কাছে জানান দিতে চাই, আজকের দিনে 10,323টি পরিবারকে আমাদেরকে অভুক্ত রেখে সেখানে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা হয়। আপনাদের কেউ কেউ বলছেন 10,323-এর মধ্যে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়ে গেছেন। আমাদের অনুরোধ থাকবে, এই অনশন মঞ্চ থেকে আপনারা লিস্ট আকারে সেটা জানান দিন, ত্রিপুরা রাজ্যের 10,323টি পরিবারের মধ্যে কতজন শিক্ষক শিক্ষিকা আজকের দিনে বিভিন্ন দপ্তরে সেখানে চাকরি পেয়েছেন।
আমাদের কাছে যে হিসেব রয়েছে আজকের দিনেও 8,500-এর মতো শিক্ষক শিক্ষিকা চাকুরিচ্যুত। এই পরিবারগুলো অভুক্ত। আমাদের মধ্যে 142 জন শিক্ষক শিক্ষিকা সেখানে প্রয়াত হয়েছে, জনজাতি শিক্ষক শিক্ষিকা, যাদেরকে নিয়ে ছোটা রাজনৈতিক মহল, সমস্ত রাজনৈতিক দলগুলো যেখানে রাজনীতির সেখানে মন গড়া কথা বলছেন এবং মন গড়া সেখানে তাদের প্রতি সোহাগ দেখাচ্ছেন, অথচ জনজাতি একজন শিক্ষক আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে সাবরুম আগরতলা রেল ট্র্যাকে সেখানে ঝাঁপ দিয়ে সেখানে আত্মহত্যা হয়েছেন। অর্থাৎ নিজে সেখানে তিনি বেঁচে গেল, তার পরিবারটা আজকে কিন্তু ধ্বংসের মুখে। এইরকম ভাবে যারা আমরা জীবিত আছি, আমরা প্রত্যেকটা শিক্ষক পরিবার আজকে ধ্বংসের মুখে। আমাদের সন্তান সন্ততিরা, আমাদের পরিবারের সদস্যরা সবসময় একটা ভয়ের মধ্যে আছেন যে আজকের দিনে যে রাতের অন্ধকারটা ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকারটাতে চাইতেও আরো অনেক বড় অন্ধকার। প্রতিদিনকার সময়ে যে সূর্যোদয় হচ্ছে, প্রতিদিনকার সময়ে যে সকালটা হচ্ছে, সেই ভোরটা আমাদের কাছে আরো ঘুটঘুটে অন্ধকার। অর্থাৎ রাত এবং দিনের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারছি না। আমরা চাকরিচ্যুত, আমরা কর্মহীন, আমরা আমাদের পরিবারগুলোকে প্রতিপালন করতে পারছি না। বিনীত চিত্তে 10,323টি পরিবারের এই ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মাননীয় সরকার প্রধানের কাছে আমরা জানান দিতে চাই, উনি একজন সজ্জন ব্যক্তি, উনি একজন সুশিক্ষিত ব্যক্তি, উনি একজন হৃদয়বান ব্যক্তি, উনি একজন সহৃদয়বান ব্যক্তি, যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আপনি আমাদের এই অনশন কর্মসূচিকে কত তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে ঘরে নিয়ে যাবেন। আমরা সেই জায়গায় প্রত্যাশায় রইলাম। আপনার কাছে জানান দিতে চাই, আপনি আমাদেরকে অন্তত বাঁচান, আমাদের এই পরিবারগুলোকে আমাদেরকে অর্থাৎ বিদ্যালয়ে পাঠানোর মধ্য দিয়ে, আইনি জাজমেন্টের সেখানে সুব্যাখ্যার মধ্য দিয়ে আপনি আমাদেরকে বিদ্যালয়ে পাঠাবেন, সেই ভরসা নিয়ে আমরা আমাদের কর্মসূচি জারি রাখবো যতক্ষণ না পর্যন্ত আপনার সেখানে গ্রিন সিগন্যাল আসছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। সেটা দিন যাক রাত যাক, যতদিন যাবার যাক, আমরা এই রাস্তায় বসে থাকবো এবং আমরণ অনশন কর্মসূচিতে আমরা সেখানে সৎ সাহস নিয়ে বেরিয়েছি এবং এই সৎ সাহস নিয়ে আমরা প্রয়োজনে আমাদের লাশ গড়ে ফিরবে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমরা প্রত্যাশায় রইলাম কত তাড়াতাড়ি আপনি সেই অনশন কর্মসূচি থেকে আমাদেরকে উইথড্র করার জন্য সহযোগিতা করেন। সবাই আমরা সেদিন সাই দিয়েছিলাম এবং আমরা বারংবার এই সরকারের কাছেও বর্তমান দিনে জানান দিয়েছিলাম বিভিন্ন পজিটিভ আন্দোলনের মধ্য দিয়ে যে আমাদের চাকুরিটা যায়নি। আমরা শিক্ষকতার চাকরিতে ছিলাম, আমরা শিক্ষক পদে আমরা চাই এবং আমাদেরকে বিদ্যালয়ে পাঠান। আমাদের এই আন্দোলন কর্মসূচিগুলোর মধ্য দিয়ে সরকার, আপনারা লক্ষ্য করেছেন, আমাদেরকে কিন্তু আজকে প্রায় 32 মাস আমাদেরকে চাকুরি থেকে সেখানে বঞ্চিত করে রেখেছেন। আমরা কর্মহীন হয়ে পড়েছি। আমাদের পরিবারের অসুস্থ বৃদ্ধা বাবা মায়েরা, আমাদের বাচ্চা কাচ্চারা, কচি কাঁচা বাচ্চারা সেখানে আজকের দিনে দুবেলা খাওয়া তো দূরে থাক, পড়াশোনা তো দূরে থাক, আমাদের পরিবারগুলোর লোকেদেরকে বাঁচানো আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। কেননা আমরা এই পরিবারের একমাত্র উপার্জনশীল